ইউরো 17তম আসর 1988 এর পর আবারও হোস্ট জার্মানি। মোট 10টা স্টেডিয়াম ভেন্যুতে খেলবে জার্মানি সহ 24টা দল। কিন্তু ঠিক 64 বছর আগে ফ্রান্সে যখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসেছিল, ইউএফার 33টা দেশের মধ্যে 16টাই সেবার অংশ নেয়নি। উই হ্যাভ কাম আ লং ওয়ে সিন্স দেন। 17তম ইউরোর আসরের আগে দেখে নেব আগের সবগুলো আসরের ছোট ছোট গল্পগুলো, যেভাবে বিশ্বকাপের পর কোপা আমেরিকার পাশাপাশি ইউরো হয়ে উঠল বিশ্বের অন্যতম সেলিব্রেটেড একটা টুর্নামেন্ট। 1960 সালে বসলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম আসর, কিন্তু দর্শকের বিচারে বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দেখা এই টুর্নামেন্ট কিন্তু আলোরই মুখ দেখার কথা ছিল না। 1927 সালে প্রথম একটা প্যান ইউরোপিয়ান টুর্নামেন্টের প্রস্তাব দেন সে সময়ের ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অরি ডিলনি, কিন্তু সেটা মোটামুটি তখন খারিজি করে দেওয়া হয়েছিল। 1954 সালে ভদ্রলোক যখন ইউএফার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন, তখন আবারও ইউরোর আলাপটা উঠে আসে, কিন্তু ভদ্রলোক টুর্নামেন্টটা শুরু করার আর দেখে যেতে পারেননি। 3 বছর পর তিনি তখন পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপর তার ছেলে পিয়ে ডিলনি ইউএফার সেক্রেটারি জেনারেল হয়ে আসলে প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারিত হয় 1960 সালে ফ্রান্সে। প্রথম ইউরোর আসর না হয়ে বসলো, কিন্তু সেই ইউরোতে নেই জার্মানি, নেই ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডসের মতো বড় দলগুলো। প্রথম 3 রাউন্ডের 2 লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ। এরপর ইউরোর অফিসিয়াল রাউন্ড শুরু সেমিফাইনাল থেকে। গন্ডগোলটা বাঁধল এই ইউরোতে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রাঙ্কোর অধীনে থাকা স্পেনকে নিয়ে। রাজনৈতিক কারণ দেখিয়ে ফ্রাঙ্কো স্পেনকে সোভিয়েতে খেলতে দিতে যেতে দেননি। যদি কোনো কারণে তার দেশের দল কমিউনিস্ট সোভিয়েতের কাছে গিয়ে হেরে বসে, সেটা আসলে তার জন্য মান সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়াতো। নিউট্রাল ভেন্যুতে ওয়ান অফ টাইয়ের ম্যাচ খেলার প্রস্তাবে আবার নারাজ কিন্তু সোভিয়েত ইউনিয়ন। ফলে অফিসিয়ালি ডিসকোয়ালিফাইড হয়ে গেল স্পেন। সোভিয়েত বাই পেয়ে সরাসরি ইউরোর সেমিফাইনালের সঙ্গে আরও 2টা কমিউনিস্ট দেশ, ইউগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া এবং হোস্ট নেশন ফ্রান্স। ফাইনালে ইউগোস্লাভিয়া এবং লেভ ইয়াশিনের সোভিয়েত চ্যাম্পিয়ন হলো সেই সোভিয়েত ইউনিয়ন। কিন্তু 4 বছর ঘুরে আবার পরের ইউরোতেই এলো সোভিয়েত আর স্পেনের রাজনৈতিক দ্বন্দ্বের রাউন্ড 2। 1964 সালে ইউরো বসলো স্পেনে। এবার ফ্রাঙ্কো সায় দিলেন যে তার স্পেন দল সোভিয়েতের বিপক্ষে খেলতে পারবে এবং তাদের দেখা হওয়া সম্ভব ছিল একমাত্র ফাইনালেই। মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউতে সেমিতে হাঙ্গেরিকে হারালো স্পেন, আর অন্য সেমিতে কাম্প নউতে ডেনমার্ককে হারালো সোভিয়েত ইউনিয়ন। ফাইনালে মাদ্রিদে, যেখানে নিজে উপস্থিত ছিলেন জেনারেল ফ্রাঙ্কো, প্রায় 80,000 দর্শক ভর্তি বের্নাবেউতে একনায়ক ফ্রাঙ্কোর মান রেখেছিল তার স্পেন দল। 84 মিনিটে মার্সেলিনোর গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছিল 2-1 গোলে। 4 বছর পর ইউরো এলো ইতালিতে এবং চ্যাম্পিয়নও হলো তারাই। চ্যাম্পিয়নদের নামটা আগে ভাগে বলে দেওয়ার কারণ হলো এই টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা ঘটলো সেমিফাইনালে ইতালি আর সোভিয়েত ইউনিয়নের ম্যাচে, যেই ম্যাচের বিজয় নির্ধারিত হলো একটা কয়েন টসে। ফুটবলের নীতি নির্ধারক ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইফ্যাব পেনাল্টি শুটআউটের মাধ্যমে এক্সট্রা টাইমের পর ম্যাচ ডিসাইড করার নিয়মটা নিয়ে আসে আরও 2 বছর পরে, যেটা 1970 সালে। তাই যখন 120 মিনিটের গ্রুয়েলিং ম্যাচ খেলার পর সোভিয়েত আর ইতালির ফলাফল যখন গোল শূন্য, তখন সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল মামুলি একটা কয়েন, এবং সেটাও 68,000 দর্শক ভর্তি নেপলসের সান পাওলো স্টেডিয়াম নয়। কয়েন টসটা হলো রেফারির ড্রেসিং রুমে। এতগুলো দর্শক তো কিছুই বুঝতে পারছে না যে আসলে ম্যাচে হচ্ছেটা কি, কিন্তু পরক্ষণই তারা উল্লাসে ফেটে পড়লেন যখন আজুরিদের ক্যাপ্টেন জিয়াচিত্তো ফাচেত্তি বাতাসে ঘুষি মারতে মারতে ড্রেসিং রুম থেকে লাফ দিয়ে বেরিয়ে এলেন। এই ঘটনাটা নিয়ে ফাচেত্তি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জার্মান রেফারি যখন তাদের হেড না টেল সেই সিদ্ধান্ত নিতে বলছিলেন, তিনি ইংরেজিটা বুঝতেন বলে তিনি প্রথমেই টেল কল করে ফেলেছিলেন। এরপর ফাইনালে আরেকটা কাণ্ড ঘটলো। সে সময় নকআউট টুর্নামেন্টের ফাইনাল ড্র হলে জয়ী দল নির্ধারিত হতো রিপ্লে বা রিম্যাচের মাধ্যমে, এবং সেটা ইতালি এবং ইউগোস্লাভিয়া সেই ম্যাচটাই ইউরো এবং বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফাইনাল ম্যাচ যেটা 2 বার খেলা হয়েছে। প্রথম ম্যাচ 2-2 গোলে শেষ হওয়ার পর রিপ্লেটা হলো রোমের স্তাদিও অলিম্পিকোতে, কিন্তু ইউগোস্লাভিয়া সেই ম্যাচটা খেলেছিল ক্লান্ত। ম্যাচটাই তাই হলো বেশ ম্যারমেরে। সেকেন্ড হাফে তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা খেলাটাই পুরোই ছেড়ে দিয়েছে। ইতালিও তাই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে খুব একটা বেগ পেতে হয়নি। 1972 সাল ইউরো এবার এলো বেলজিয়ামে। এবার চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি। তাদের নামে একটা বদনাম আছে যে কোনো টুর্নামেন্টের সেরা দলকেও শেষ পর্যন্ত হার মানতে হয় এই পশ্চিম জার্মানি বা জার্মানির মেশিনিক ফিজিক্যাল অ্যাপ্রোচ ফুটবলের কাছে। কিন্তু জার্ড মুলার, ফ্রান্স বেকেনবাওয়ারের জার্মানি আর তাদের ম্যানেজার হেলমুট শোনের এই টিমটা ছিল অ্যাটাকিং ফ্রি ফ্লোয়িং একটা টিম, যারা রাইনুস মিখেলসের টোটাল ফুটবলের অ্যাপ্রোচে এই ফুটবলটা খেলতো। টুর্নামেন্ট শেষে পশ্চিম জার্মানির প্রথম ইউরো, গার্ড মুলারের 4 গোল, বেকেনবাওয়ারের ট্রায়াম্ফেন্ট পারফরম্যান্সের পরও সেই জার্মানি দলের সেরা খেলোয়াড় ছিলেন দলের নাম্বার 10 গুন্টার নেটজার, যিনি সেবার জার্মান ফুটবলার অফ দ্য ইয়ারও হয়েছিলেন।
ইউরোর অন্যতম এক আইকনিক মুহূর্তের জন্ম হলো 1976-এর আসরে। চেকোস্লোভাকিয়ার আতোয়ান পানেনকার পা থেকে এলো এমন একটা পেনাল্টি শট, সেটার সঙ্গে জড়িয়ে গেল তার নিজের নামটাও। কিন্তু ফাইনালে চেকোস্লোভাকিয়া আর পশ্চিম জার্মানি পেনাল্টি শুটআউট নিয়ে কম জল কিন্তু সেবার ঘোলা হয়নি। আইফ্যাব পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারণের নিয়মটা কিন্তু শুরু করে দিয়েছিল সেই 1970 সালের পর থেকেই। কিন্তু প্রথমে সিদ্ধান্ত হলো যে এই ফাইনালে 1968 ইউরোর মতোই 2 দিন পর ফাইনালের রিম্যাচ হবে যদি গোলে সমতা থেকে শেষ হয়। এর মাঝে জার্মান আর চেকোস্লোভাক ফেডারেশন সিদ্ধান্ত নিল ম্যাচটা পেনাল্টি শুটআউটেই শেষ হবে। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ইউএফাও রাজি, কিন্তু জার্মান প্লেয়ারদেরকে এই খবরটা জানানো হলো তাদেরকে ড্রেসিং রুমে ফাইনাল শুরু হওয়ারও মাত্র কয়েক ঘন্টা আগে। বেকেনবাউয়ার তো রীতিমতো আকাশ থেকে পড়লেন। অনেকটা পরীক্ষায় সিলেবাসে যেরকম বাইরের থেকে প্রশ্ন আসে সেরকম একটা ঘটনা ঘটে গেল। কিন্তু এরকম একটা সিচুয়েশন যে হতে পারে সেরকম পরিস্থিতির প্রস্তুতি নিয়ে রেখেছিল চেকোস্লোভাকিয়া। টুর্নামেন্টের আগে তারা স্পেশালি পেনাল্টির প্র্যাকটিসও করে রেখেছিল এবং বিশেষ করে পানেনকা টিমমেটদের কথা দিয়ে রেখেছিলেন যে পেনাল্টি শুটআউটে অন্তত একটা শট একদম গোলকিপারের মাঝ বরাবর শুট করবেন। তবে সেটা মিস করলে কিন্তু নিজের দেশে শাস্তি হওয়ার একটা সম্ভাবনা ছিল তার, যেটা পরে পানেনকা পরবর্তীতে স্বীকার করে নিয়েছিলেন। পেনাল্টি নেবার সময় পানেনকা হালকা একটু দৌড়ে আসলেন। জার্মান গোলকিপার সেপ মায়ের পানেনকার মুভমেন্ট অ্যান্টিসিপেট করে ডাইভ দিলেন তার বায়ে, কিন্তু পানেনকা সর্বনাশটা ঘটিয়ে দিলেন আলতো একটা চিপ করে। বলটা লুপড হয়ে জড়িয়ে গেল জালে। পানেনকার পেনাল্টিতে 5-3 গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন চেকোস্লোভাকিয়া। কিন্তু দলটা তো ভাই জার্মানি নাকি? ঠিকই তারা আবার পরের ইউরোতে 1980 সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পশ্চিম জার্মানি। সেই টুর্নামেন্টেই প্রথমবারের মতো 4 দল থেকে টুর্নামেন্ট হলো 8 দলে। 4টি করে দল ভাগ হয়ে গেল, খেললো 2টো গ্রুপে। 2 গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি ফাইনালে, আর গ্রুপ রানার আপদের মধ্যে তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ হলো। জার্মানির পরবর্তী প্রজন্মের জন্য সেটা একটা টেলিং টুর্নামেন্ট ছিল সেই আসরটা, যেই আসরে আলো কেড়েছিলেন আলাদা করে ব্লন্ড এঞ্জেল ম্যান বার্ন শুস্টার, যিনি এই টুর্নামেন্টের পারফরমেন্স দিয়ে ডাক পেয়ে যান বার্সেলোনাতেও। জার্মানি ফাইনালে রোমের স্তাদিও অলিম্পিকোতে বেলজিয়ামকে হারায় 2-1 গোলে। 1984-এর ইউরো ওয়াজ দ্য ক্রাউনিং টুর্নামেন্ট ফর ফ্রান্স অ্যান্ড মিশেল প্লাতিনি। 5 ম্যাচে মিশেল প্লাতিনি ছিল 9টা গোল। ডেনমার্কের বিপক্ষে ওপেনিং ম্যাচে গোল, এরপর বেলজিয়ামের বিপক্ষে পারফেক্ট একটা হ্যাট্রিক। ঠিক 4 দিন পর আবার ইউগোস্লাভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন এই প্লাতিনি। ফ্রান্স ডিস্ট্রয়েড এভরিওয়ান ইন দেয়ার গ্রুপ। মিশেল প্লাতিনির মধ্যে এমনিতেও একটা গা ছাড়া ব্যাপার ছিল। তিনি চেইন স্মোকার ছিলেন ড্রেসিং রুমে। ফিজিশিয়ান আর কোচ কারো খুব একটা ইনস্ট্রাকশন গা করতে চাইতেন না, মানতেও চাইতেন না। কিন্তু তিনি বলেছিলেন যে এই টুর্নামেন্ট খেলার মতো ফিট আর মোটিভেটেড তিনি এর আগে কখনোই ছিলেন না। সেমিফাইনালে পর্তুগালের সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম একটা সেরা ম্যাচ দেখলো বিশ্ব। ম্যাচ এক্সট্রা টাইমে গিয়েও 2-2 গোলের সমতা। সেখানে একেবারে 119 মিনিটে মার্শেইয়ের মাঠে ফ্রান্সের জন্য মিরাকল ঘটালেন প্লাতিনি। একদম শেষ বাঁশির আগে ফ্রান্সের 3 নম্বর গোলটা করে। সেই ফ্রান্স ফাইনাল খেললো স্পেনের বিপক্ষে পার্ক দু প্রিন্সেসে। সেখানেও প্লাতিনি ম্যাজিক। 57 মিনিটে সরাসরি ফ্রিকিক থেকে প্লাতিনি গোল করলেন। এরপর 90 মিনিটে বেলোনে আরও একটা গোল অ্যাড করলেন। নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের প্রথম ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টের শিরোপা। প্লাতিনি তার ক্যারিয়ারে অনেক পরে ইনফেমাস হয়েছিলেন, অনেক দোষিত হয়েছিলেন, অনেক কারণে শিরোনাম হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই 1984-এর ইউরোতে নিঃসন্দেহে তিনিই ছিলেন ফ্রান্সের আনডিসপিউটেড হিরো। 88-এর ইউরো আইকনিক ফর দ্য টিমস, দ্য গেমস, দ্য নেমস অ্যান্ড দ্য জার্সি। অ্যাডিডাসের নেদারল্যান্ডসের এই জার্সিটা দেখুন, কিংবা জার্মানির ট্রাই কালার্ড হোম জার্সি, রীতিমতো দুর্দান্ত। এর চেয়েও দুর্দান্ত ছিল ফ্লাইং ডাচম্যানদের টিমের 3 মিলান ম্যান ফ্রাঙ্ক রাইকার্ড, ফন বাস্তেন এবং ব্যালন ডিওর জয়ী ডাচ ক্যাপ্টেন রুদ গুলিত, যাকে 78-এর বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ম্যানেজার সেজার লুইস মেনোত্তি বলেছিলেন যে ইউরোপের শেষ 1 দশকের সিঙ্গেল মোস্ট আউটস্ট্যান্ডিং প্লেয়ার হচ্ছেন এই গুলিত। তিনি খেলতেন ডিফেন্সে, মাঝ মাঠে, আক্রমণে, সবখানে এবং সমান দক্ষতায়। তবে টুর্নামেন্ট চলাকালে সব আলোটা কেড়ে নিলেন তার টিমমেট ফন বাস্তেন, যার প্লেইং ক্যারিয়ার মাত্র 28 বছরে শেষ হয়ে গিয়েছিল। সেই ফন বাস্তেন টুর্নামেন্ট থেকে চলে যেতে চেয়েছিলেন যখন সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ওপেনিং ম্যাচে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিলেন টোটাল ফুটবলের গডফাদার। এবং দ্বিতীয় দফায় যখন তিনি ডাচদের ম্যানেজ করছেন সেই রাইনুস মিখেলস। হোস্ট পশ্চিম জার্মানির বিপক্ষে নেদারল্যান্ডসে দেখা হলো সেমিফাইনালে, যে জার্মানিকে নেদারল্যান্ডস কখনো কোনো টুর্নামেন্টে হারাতে পারেনি সে পর্যন্ত। সেই ফন বাস্তেনেরই ব্রিলিয়ান্সে ম্যাচের 88 মিনিটে একটা গোলে ডাচরা হোস্টদের হারায় 2-1 গোলে। তবে ফন বাস্তেন তার আসল ম্যাজিকটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। সোভিয়েতের সঙ্গে ম্যাচ ঘুলিতের গোলে এগিয়ে আছে নেদারল্যান্ডস। 54 মিনিটে আর্নল্ড মুরেনের লবসাইডেড ক্রস থেকে ফন বাস্তেনের একটা অড্যাশিয়াস ভলিতে গোল, যেটা সম্ভবত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরই সেরা গোল হিসেবে অনেকেই জানেন, অনেকেই মানেন। 1992 সালে জন্ম হলো ডেনিশ রূপকথার, এবং সেটাও ব্যাক পাস দিতে দিতে। সেখান থেকে পাল্টে গেল ব্যাক পাস রুল, যেই সিদ্ধান্ত পাল্টে দিল পুরো ফুটবল জগতেরই চেহারা। পাল্টালো ট্যাকটিক্স,
ফরমেশন, বছর কয়েক পর এলো তো মডার্ন ডে বল প্লেইং গোলকিপার, এবং সবকিছুই এই 92 টুর্নামেন্টের পরেই এই ব্যাকপাসের কোট আনকোট অপব্যবহার করেই পিটার শ্মাইকেল ব্যাকপাস রুল নিয়ে আসাটাকে বলেছিলেন ফুটবলের সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই ডেনমার্কের কারণে এই নিয়মটা পাল্টেছে। আবার ডেনমার্কের এই টুর্নামেন্ট খেলারই কিন্তু কথা ছিল না, যেখানে তারা চ্যাম্পিয়নই হয়ে গেল। ইউগোস্লাভ যুদ্ধের কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেনি কোয়ালিফাই করে যাওয়া ইউগোস্লাভিয়া, ফলে তাদের গ্রুপে রানার আপ হিসেবে শেষ করায় ডেনমার্ক জায়গা পেয়ে গিয়েছিল ইউরোতে। এই ডেনমার্ককে নিয়ে আসলে 92 ইউরোর অনেকগুলো গল্প চালিয়ে দেওয়া যায়। তাদের ম্যানেজার রিচার্ড মোলার নিয়েলসেনকে নিয়ে রীতিমতো দুর্নাম ছিল যে তিনি ডেনিশ ফুটবলের আপার ক্লাস স্ট্যাটাসটাকে লোয়ার ক্লাসে নামিয়ে এনেছেন ডিফেন্সিভ ফুটবল খেলে। ম্যানেজারের বদল চেয়ে ডেনমার্কের সবচেয়ে রিভিয়ার্ড প্লেয়ার মাইকেল লাউড্রপ তো টুর্নামেন্টে খেলবেন না বললেন, এবং তিনি খেললেনও না। পিটার শ্মাইকেলকেও পরে নিয়েলসেনকে নিয়ে তিনি যিনি মন্তব্য করেছিলেন, একটা বিরূপ মন্তব্য করেছিলেন, সেটার জন্য ক্ষমাও চাইতে হয়েছিল। এদিকে ডেনমার্কও আবার টুর্নামেন্টে তেমন কোনো উচ্চাসা নিয়ে আসেনি। তারা ভেবেছিল যে গ্রুপ পর্ব থেকে তারা বাদ পড়লেই তো ছুটি হয়ে যাবে, কিন্তু ডেনমার্ক গ্রুপ পর্ব থেকে উঠে গেল সেমিতে, এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডাচদের হারিয়ে তারা উঠে গেল ফাইনালেও। কিন্তু তাদের কাণ্ডটা আপনি একবার দেখুন, তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দল বেঁধে খেলতে চলে গেল গলফ। নেদারল্যান্ডসের ম্যাচের আগে চলল বার্গার কিংয়ে ধুমিয়ে খাওয়া দাওয়া। তবে এরকম কেয়ারফ্রি থাকাটা অবশ্য উল্টো কাজেই দিল ডেনমার্কের জন্য। ফাইনালে জার্মানির সঙ্গে 2-0 গোলে জেতার সঙ্গে শ্মাইকেলের ব্যাকপাস তো আছে, সেই গল্পটা তো অবশ্যই আছে, কিন্তু সেই সঙ্গে সেই ফাইনালে একটা হৃদয় বিদারক আরেকটা গল্প আছে। ডেনমার্কের দ্বিতীয় গোলটা এসেছিল ডেনিশ মিডফিল্ডার কিম ভিলফোর্টের পা থেকে, যিনি আবার টুর্নামেন্টের মাঝখানে কয়েকবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্প থেকে চলে গিয়েছিলেন। পরে জানা গেল তার ছোট মেয়ে লাইন লিউকেমিয়াতে আক্রান্ত, এবং চিকিৎসার জন্য তিনি সুইডেন থেকে ডেনমার্কে এবং আবার সুইডেনে ব্যাক অ্যান্ড ফোর্থ করছিলেন। শ্মাইকেলের ব্যাকপাসের অপব্যবহার, ভিলফোর্টের গোলে ডেনমার্ক জিতেছিল ঠিকই, কিন্তু সেই বিজয়ের পর ভিলফোর্টের মেয়ের জীবনের সূর্যটা অস্ত গিয়েছিল টুর্নামেন্ট শেষ হওয়ার অল্প কয়েকদিন পরেই। ইউরো 1996 মিলেনিয়ার আগে শেষ ইউরোতে আসলো আরেকটা নতুনত্ব। ফুটবলের আতুরঘর ইংল্যান্ডে টুর্নামেন্ট এক্সপ্যান্ড করলো 16 দলে, আর প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করা হলো গোল্ডেন গোলের কনসেপ্ট। ইংল্যান্ডে যেহেতু টুর্নামেন্ট, তাই স্বাভাবিকভাবেই হোস্ট নেশনকে নিয়ে বাড়তি উত্তেজনা এবং সেই ইটস কামিং হোমের স্লোগান। শেরার গ্যাসকোয়েনের ডমিনেন্ট পারফরম্যান্সে স্কটল্যান্ড নেদারল্যান্ডসকে তো হারানো গেল গ্রুপ পর্বে, কিন্তু ইংল্যান্ডের ইটস কামিং হোম স্লোগান যেভাবে শুরু হয়েছিল সেভাবেই মিলিয়ে গেল যখন ইংল্যান্ডেরই বর্তমান ম্যানেজার গ্যারেথ সাউথগেট মিস করলেন সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচ ডিসাইডিং পেনাল্টিটা। অন্যদিক থেকে সেবার চেকোস্লোভাকিয়া ভেঙে হওয়া চেক রিপাবলিক, পর্তুগাল আর ফ্রান্সকে হারিয়ে এলো ফাইনালে জার্মানির বিপক্ষে। ওয়েম্বলিতে প্রায় 75,000 দর্শকের সামনে জার্মানির টার্গেট ম্যান অলিভিয়ে বিয়ারহফ দলকে চ্যাম্পিয়ন বানালেন 95 মিনিটে তার করা একটা গোল্ডেন গোলের হেডারে। এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল পর্তুগালের গোল্ডেন জেনারেশনের, দেখা মিলেছিল ফ্রান্সের হয়ে এক তরুণ জিনেদিন জিদানের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.